আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এক কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ ফুল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশে ভিডিওগুলো কিন্তু দেওয়া থাকবে। তো দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করে। এখানে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 করে 1 × 10 = 10। স্কয়ার দেখা হচ্ছে ভারতের একটি অন্তর্বাহিনী নদী রাইন, সিন্ধু, লুনি না আমু দরিয়া। তো ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি। ক্ষয়ের দেখা হচ্ছে একটি লাভাগঠিত মালভূমি হলো তিব্বত, পামির, লাদাখ না মালব মালভূমি। তো একটি লাভাগঠিত মালভূমি হচ্ছে মালব মালভূমি। গয়ের দেখা হচ্ছে ইটালির একটি আগ্নেয় পর্বত হলো এটনা, ভিসুভিয়াস, ফুজিয়ামা না ক্রাকাতোয়া। তো ইটালির একটি আগ্নেয় পর্বতের নাম হচ্ছে ভিসুভিয়াস। ঘয়ের দেখা হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে জাম্বেসি, নাইজার, নীলনন্দা, অরেঞ্জ। তো ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে জাম্বেসি এই নদীতে। উমর দাগে মরু অঞ্চলের শুকনো নদীখাতগুলিকে বলা হয় আর্গ, হামাদা, রেগ না ওয়াদি। তো মরু অঞ্চলের শুকনো যে গিরিখাত সেগুলিকে বলা হয় ওয়াদি। চয়ের দেখা হচ্ছে রূপান্তরিত শিলার উদাহরণ হলো গ্রানাইট, বেলে পাথর, মার্বেল, বেলে পাথর, গ্রানাইট, মার্বেল না কাদা পাথর। তো রূপান্তরিত শিলার উদাহরণ হচ্ছে মার্বেল। ছয়ের দেখা হোয়াইট নীল ও ব্লু নীল মিলিত হয়েছে কায়রো, খার্তুম, মালাকাল শহরের নিকট। হোয়াইট নীল আর ব্লু নীল মিলিত হয়েছে খার্তুম শহরের নিকটে। পৃথিবীর স্থলভাগের বেশিরভাগ সমভূমি, মালভূমি না পর্বত। পৃথিবীর স্থলভাগের বেশিরভাগই হচ্ছে সমভূমি। ঝয়ের দাগে আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গটি হলো মাউন্ট টৌবকল, মাউন্ট কনিরা, মাউন্ট কিলিমাঞ্জারো। তো আফ্রিকা মহাদেশের সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। ইঙ্গর দেখে দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি? ভেল্ট, ডাউন্স না প্রেরি। দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে ভেল্ট। 2 নম্বর, তুই এক কথায় উত্তর দাও। 1 × 5 = 5। পৃথিবীতে সর্বপ্রথম যে শিলা সৃষ্টি হয়েছিল তার নাম কি? তো পৃথিবীতে সর্বপ্রথম যে শিলা সৃষ্টি হয়েছিল তার নাম হচ্ছে আগ্নেয় শিলা। মধ্যগতিতে নদীর প্রধান কাজ কি? তো মধ্যগতিতে নদীর প্রধান কাজ হচ্ছে বহন ও সঞ্চয়। পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি? তো পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি। আফ্রিকার শুকনো নদীখাতগুলির নাম কি? আফ্রিকার শুকনো নদীখাতগুলির নাম হচ্ছে ওয়াদি। উমর দেখে আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম হচ্ছে কঙ্গো নদী। 3 নম্বর দেখে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 5 = 5। কয়ের দেখে সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ড্যাশ মিলিবার। তো সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে 1013.25 মিলিবার। ক্ষয়ের দেখে মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় ড্যাশ সমভূমি। তো মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি। এরপর গয়ের দেখা হচ্ছে আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয় ড্যাশ। তো আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয় ভেল্ট। নেক্সট, ঘয়ের দাগে গিনি উপকূল অঞ্চলে খামসিনকে বলে ড্যাশ। গিনি উপকূল অঞ্চলে খামসিনকে বলা হয় হারমাটান। উঙ্গর দাগে প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। 4 নম্বর দেখে সংক্ষিপ্ত উত্তর দান। 2 × 4 = 8। কয়ের দেখে টেবিল ল্যান্ড কাকে ও কেন বলে? তো মালভূমির উপরিভাগ টেবিলের মতো সমতল হয় ও চারপাশটা টেবিলের পায়ার মতো ঢালু এবং খাড়া থাকে, সেই জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। অথবা জলপ্রপাত কাকে বলে? নদীর গতিপথে কঠিন ও নরম শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, তাই শক্ত ও নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয়। তখন নদী শক্ত পাথরের উপর থেকে নিচে নরম পাথরের উপর ঝাঁপিয়ে পড়ে, একে জলপ্রপাত বলে। পরের দিকে আর্গ কাকে বলে? সাহারা মরুভূমি অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে, একে আর্গ বলে। অথবা ক্যারাভ্যান কি? উত্তর লিখবে উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন সেই উটের দলকে ক্যারাভ্যান বলে। গোয়ার থেকে লাভাগঠিত মালভূমি কাকে বলে? তো অনেক সময় ভূগর্ভস্থ ম্যাগমা ভূত্বকের কোনো ফাটল বা দুর্বল অংশের মধ্য দিয়ে নির্গত হয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে সঞ্চিত হয় এবং ধীরে ধীরে ঠান্ডা ও কঠিন হয়ে মালভূমি সৃষ্টি করে, একে লাভাগঠিত মালভূমি বলে।
অথবা ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? উত্তর লিখবে বৃষ্টিপাত, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে প্রাচীন মালভূমি ও উচ্চভূমির কোমল শিলাস্তর ক্ষয় পায় এবং অপসারিত হয়। ফলে মালভূমির মাঝের কঠিন শিলাস্তর পাহাড় রূপে অবস্থান করে। এই মালভূমির মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে মালভূমি পাহাড়গুলি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এভাবে বিভিন্ন নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। যেমন হচ্ছে ভারতের শরণাকপুর মালভূমি, এটা হচ্ছে একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। ভাইয়ের দেখা হচ্ছে ধারণ অববাহিকা কাকে বলে? তো ছোট ছোট অসংখ্য জলধারার মিলনের ফলে একটি বড় নদীর সৃষ্টি হয়। মূলত পার্বত্য অঞ্চলের যে অংশ বরফ গলা জল বা বৃষ্টির জল দ্বারা সৃষ্ট ছোট ছোট নদীগুলি প্রবাহিত হয়ে বরফের পাদদেশে এসে একত্রে মিলিত হয়, সেই পার্বত্য অংশকে নদীর ধারণ অববাহিকা বলে। অথবা হচ্ছে জলবিভাজিকা বলতে কী বোঝো? পার্বত্য অঞ্চলের যে উঁচু ভূভাগ বা পর্বতের চূড়া দুটি ধারণ অববাহিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। 5 নম্বর দেখে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 4টি লিখতে হবে, 3 4 12 নম্বর প্রশ্নের মান 3 নম্বর করে। কয়ের দাগে পাললিক শিলা কিভাবে তৈরি হয়? তো বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি কাকর ও বালিতে পরিণত হয়। পরে এগুলি আবার নদী দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে পলি রূপে স্তরে স্তরে সঞ্চিত হয়। বহু বছর পরে এগুলি শক্ত হয়ে পাললিক শিলার সৃষ্টি হয়। পরের প্রশ্ন ক্ষয়ের দাগে আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি? তো মানুষের প্রাচীনতম সভ্যতা মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা প্রভৃতি সভ্যতা গড়ে উঠেছিল কোনো না কোনো নদীর ধারে। বর্তমানে আমাদের দেশের গঙ্গা, পদ্মা ও ব্রহ্মপুত্রের যে বিশাল সমভূমি, চীনের হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর উপত্যকা সবই পৃথিবীর জনবহুল অঞ্চল। সুতরাং নদী শুধু সভ্যতার জন্ম দেয় না, তাকে পালনও করে। গয়ের দিকে হামাদা ও রেগ কাকে বলে লেখো? তো হামাদা কিনা সাহারার যেসব অঞ্চলে শক্ত পাথরে ভরা বালির অস্তিত্ব চোখেই পড়ে না, এমন ভূমিকে হামাদা বলে। আর রেগ হচ্ছে সাহারায় যেসব অঞ্চলে বালির সাথে পাথরের টুকরো একত্রে মিশে থাকে, তাকে রেগ বলে। নেক্সট হচ্ছে ঘয়ের দেখা প্রশ্ন, স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়? ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল বা চুক্তির সৃষ্টি হয়ে যায়। ভূ আলোড়নের ফলে এই ফাটল বরাবর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড যে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে। যেমন হচ্ছে ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ প্রভৃতি, এগুলো হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। কোমর দেখে সমচাপ রেখার বৈশিষ্ট্য লেখো। তো সমচাপ রেখার বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক গভীর বলে বহু ক্ষেত্রে সমচাপ রেখাগুলির অক্ষরেখার সমান্তরালে বিস্তৃত হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, সমচাপ রেখাগুলি যদি দূরে দূরে অবস্থান করে তাহলে আবহাওয়ার শান্ত অবস্থা বোঝায়, এবং রেখাগুলি যদি কাছাকাছি চক্রাকারে অবস্থান করে তাহলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর হচ্ছে যদি সমচাপ রেখাগুলি চক্রাকারে অবস্থান করে তবে তাকে বায়ুচাপের কোষ বা বায়ুচাপ কক্ষ বলে। 4 নম্বর হচ্ছে জানুয়ারি ও জুলাই যথাক্রমে শীতকাল ও উষ্ণতম মাস বলে মানচিত্রে সাধারণত এই 2 মাসের সমচাপ রেখা অঙ্কন করা হয়। 6 দেখা হচ্ছে নীলনদের গতিপথ লেখো। তো নীলনদ আফ্রিকার দীর্ঘতম নদী, এর দৈর্ঘ্য 6650 কিলোমিটার। আফ্রিকার মোট জলপ্রবাহের প্রায় 10 ভাগ জলই নীলনদ দিয়ে বয়ে যায়। আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি থেকে সৃষ্ট হোয়াইট নীল ও ইথিওপিয়ার উচ্চভূমি থেকে সৃষ্ট ব্লু নীল, এই 2 নদীর জলধারা থেকে নীলনদ তৈরি হয়েছে। উত্তর সুদানের রাজধানী খার্তুম শহর এই 2 ধারার মিলনস্থল। নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়ে সাহারা মরুভূমির পূর্ব প্রান্তকে সবুজ করে তুলেছে। নীলনদ ভূমধ্য সাগরের মোহনার কাছে বিশাল বদ্বীপ তৈরি করেছে। মিশরের অধিকাংশ মানুষই নীলনদের তীরে কৃষিকাজ, পশুপালন ও বসবাস করে। নীলনদের তীরে গড়ে ওঠা বিখ্যাত শহরগুলি হলো খার্তুম, আসওয়ান, লাস্কার ও কায়রো, এইগুলো। পরের প্রশ্ন হচ্ছে 6 দিকে আফ্রিকার ভূমধ্যসাগরীয় উদ্ভিদের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই অঞ্চলে গ্রীষ্মকাল বৃষ্টিহীন ও শীতকালে বৃষ্টিপাত হয়। সারা বছরে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। এখানে জলপাই, ওক, আখরোট, টুমুর,
কর্ক প্রভৃতি গাছ ও কমলালেবু, আঙুর প্রভৃতি ফলের বাগান দেখা যায়। এই অঞ্চলের গাছগুলির পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলি মাটির অনেক গভীরে চলে যায়। ক নম্বর থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্ন নম্বর 5 করে 5 দুগুণ 10 নম্বর। কয়ের থেকে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করা, অথবা নিম্ন প্রবাহের নদীর কাজের ফলে গড়ে ওঠা যে কোনো দুটি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। দেখো, নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনগুলো? 1 নম্বর অশ্বক্ষুর আকৃতির হ্রদ। নদী গতিপথে কোথাও বাধা পেলে একটু বেঁকে যায়, ধীরে ধীরে এই বাঁক বড় হতে থাকে। বাঁক বেশি বড় হয়ে গেলে নদী তখন সোজা পথ ধরে প্রবাহিত হয় এবং নদীর পরিত্যক্ত খাত হ্রদের আকার ধারণ করে। এই বিচ্ছিন্ন অংশের সঙ্গে প্রথম দিকে নদীর কিছুটা সম্পর্ক থাকে এবং বন্যার সময় এতে নদীর জল প্রবেশ করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই হ্রদ নদী থেকে সম্পূর্ণ আলাদা হয়ে অষ্টের খুঁড়ের মতো বাঁকাভাবে অবস্থান করে বলে একে অশ্বক্ষুর আকৃতির হ্রদ বলে। এটা হচ্ছে অশ্বক্ষুর আকৃতির হ্রদের একটি চিত্র, ঠিক আছে? তোমরা পারলে কিন্তু চিত্রটা অঙ্কন করবে। ওকে, তো পরের প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে 2 নম্বর যে পয়েন্ট হচ্ছে স্বাভাবিক বাঁধ। নদীর দুই তীরে ক্রমাগত পলি জমে যে উঁচু বাঁধের মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বলে। সৃষ্টির কারণ কি? বর্ষার সময় নদীতে প্রচুর পরিমাণে পলি আসে, দুকুল উপচে জল প্লাবনভূমিতে ছড়িয়ে পড়লে বড় দানার পলিসমূহ নদী পাড়ের কাছেই দ্রুত থিতিয়ে পড়ে, বেশি দূর ছড়িয়ে যেতে পারে না। এভাবে পলি জমে জমে উঁচু হয়ে একসময় নদী পাড় বরাবর বাঁধ তৈরি হয়। এটা হচ্ছে স্বাভাবিক বাঁধের একটি চিত্র। এরপর দেখো, ক্ষয়ের দিকে আমাদের জীবনে পর্বতের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তো আমাদের জীবনে পর্বতের প্রভাব কীরকম? 1 নম্বর উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়। এই নদীগুলি থেকে সারা বছর জল পাওয়া যায়, যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। 2 নম্বর হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। 3 নম্বর পর্বত প্রাচীরের মতো উষ্ণ ও শীতল বায়ু প্রবাহকে আটকাতে পারে। শীতকালে সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয়। 4 নম্বর হচ্ছে পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। দেখো, 5 নম্বর হচ্ছে পার্বত্য অঞ্চলের খরস্রোত নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক। 6 নম্বর কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। পর্বতের শিলা, বোল্ডার, ছোটো বড়ো পাথর ঘরবাড়ি তৈরির উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। 6 নম্বর হচ্ছে 7 নম্বর পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন কেন্দ্র করে ওঠে, যেমন হচ্ছে দার্জিলিং, উটি, সিমলা এইগুলো। গোয়ার দিকে আফ্রিকার মধ্যে যে সাভানা তৃণভূমি ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করো। তো দেখো, সাভানা তৃণভূমি সম্পর্কে আমরা প্রথমে লিখছি। নিরক্ষীয় অঞ্চলের উত্তর ও দক্ষিণে বৃষ্টি কমতে থাকে। এখানে দীর্ঘ গরমকালেও বছরে 150 সেন্টিমিটার বৃষ্টি হয়। মোটামুটি গরম ও কম বৃষ্টিপাতের জন্য এখানে বড় গাছের সংখ্যা কম ও লম্বা ঘাসের প্রান্তর দেখা যায়। এটি সাভানা তৃণভূমি নামে পরিচিত। বিস্তৃত ঘাস জমির মধ্যে অ্যাকাসিয়া ও বাওবাব জাতীয় গাছ দেখা যায়। ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই অঞ্চলে গ্রীষ্মকাল বৃষ্টিহীন ও শীতকালে বৃষ্টিপাত হয়। সারা বছর 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। এখানে জলপাই, ওক, আখরোট, ডুমুর, কর্ক প্রভৃতি গাছ ও কমলালেবু, আঙুর প্রভৃতি ফলের বাগান দেখা যায়। এই অঞ্চলের গাছগুলির পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলি মাটির অনেক গভীরে চলে যায়। তো দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। সেই সঙ্গে তোমাদের সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেই প্রতিটি অধ্যায় কিন্তু তোমরা ভালোভাবে পড়বে। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফ নিতে পারবে। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশে কিন্তু ভিডিওগুলোও দেওয়া থাকবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে। আর ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই
শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। ওকে, তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।